তো ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমরা জানি আজকে এই একটি তফসিল ঘোষণা হতে পারে, যেই তফসিলটির মাধ্যমে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেই নির্বাচনটি ইনক্লুসিভ নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে জিতে গেলেন শেখ হাসিনা। কারণ আগে শেখ হাসিনা কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন নির্বাচনে আসেন, কাউকে নিষেধ করা হয়নি নির্বাচনে আসতে, কিন্তু তারা যায়নি এই বলে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করবো না। আর আজকে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হচ্ছে না। তার মানে পার্থক্যটা বুঝছেন, পেশিবাদ কাকে বলে, উহা কত প্রকার কি কি আমরা এটা শিখলাম। কিন্তু এখন সেই কথাটি বলতে আসিনি, বলতে এসছে যে এই কথাটি সাম্প্রতিক একটি জরিপে দেখা গেল 60% মানুষ নাকি বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ভালো কথা, মানুষ যদি চায় তিনি প্রধানমন্ত্রী হবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই নির্বাচনের সাথে আরেকটি অবৈধ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনটাকে বলে গণভোট। গণভোটের বাংলাদেশের সংবিধানে কোনো বিধান নেই। সেই বিধানটি যদি করতে হয়, প্রথমে একটি সংসদ হতে হবে, সেই সংসদে একটি বিল পাশ করে সেই বিলের ভিত্তিতে কিন্তু গণভোটটি হতে হবে। কিন্তু তারপরে একটি অবৈধ গণভোট হচ্ছে। এই গণভোটের মূল কথাটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন অনেকগুলো চেঞ্জ নিয়ে আসবে। বাংলাদেশের প্রজাতন্ত্র থেকে শুরু করে অনেক বিষয়ে তারা একটি পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। এই পরিবর্তনগুলো আনতে হলে বাংলাদেশের যে বিদ্যমান কনস্টিটিউশনাল কাঠামো সেটাকে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার জন্য হ্যাঁ এবং না ভোট চতুর্থবারের মতো আসলো। জিয়াউর রহমান একবার হ্যাঁ না ভোট করেছেন, এরশাদ একবার হ্যাঁ না ভোট করেছেন। খালেদা জিয়ার সময়ে একটা হ্যাঁ না ভোট হয়েছিল 91 সালে সব দলের সম্মতিতে। সেটা হচ্ছে জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট থেকে আবার প্রধান বিচারপতিতে ফিরে যাবেন কি যাবেন না সেই ইস্যুতে। তো সেটি খুবই সামান্য একটা বিষয় ছিল। তারপরে এখন আরেকটি হ্যাঁ না ভোট, বাংলাদেশের ইতিহাসে চতুর্থ হ্যাঁ না ভোট। এই চতুর্থ হ্যাঁ না ভোটটিতে বিএনপির লোকেরা কি বলছে, কি ভাবছে? বিএনপি ভাবছে এবারের হ্যাঁ না ভোটে তারা না ভোট দিবে। না ভোট দেওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে যে যত ভোট পড়বে 2026 নির্বাচনে, তার ভিত্তিতে উচ্চকক্ষ নামে আরেকটি কক্ষ হবে, সেই কক্ষে এই প্রতিনিধি নির্বাচন হবে। ধরেন বিএনপি যদি 200টি আসন পায়, তাহলে 200টি আসন সমান কত শতাংশ ভোট পেয়েছে? জামাত যদি পায়, তারা কত শতাংশ ভোট পেয়েছে? এগুলো হিসাব হবে। এগুলো হিসাব হওয়ার পর দেখা যাবে যে সংখ্যা অনুপাতিক হারে তাদেরকে উচ্চকক্ষে প্রতিনিধি দিতে হবে। সেই প্রতিনিধি জামাত শিবির মোল্লাদের অন্য গোষ্ঠীরা যদি একসাথে যদি বেশি আসন, যদি বেশি পার্সেন্টেজ ভোট পায়, তাহলে যদি উচ্চকক্ষে বেশি থাকে, তাহলে বিএনপির উপরে অযাচিত শক্তি প্রয়োগ করবে বিএনপি যদি ক্ষমতায় যায়। সেই জন্য বিএনপি চায় যে হ্যাঁ না ভোটে তারা নায়ের পক্ষে ভোট দিবে। নায়ের পক্ষে ভোট দিয়ে তারা দেখিয়ে দিবে যে বাংলার মানুষ এই পরিবর্তন চায় না। তখন তারা পরিবর্তন করবে, কিন্তু কি পরিবর্তন করবে? তারা যা চায় সেই মোতাবেক পরিবর্তন হবে। কেননা তারা মেজরিটি পার্টি, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপি আর জামাত, তাহলে বিএনপি ছাড়া তো মেজরিটি পার্টি হওয়ার সুযোগই নেই। তো বিএনপি তাদের সুবিধা মতো, তাদের পছন্দ মতো, তাদের ইচ্ছা মতো একটা পরিবর্তন আনবে, এবং সেই পরিবর্তনে উচ্চকক্ষ নাও হইতে পারে, আর হইলে সেটা 3 বছর সময়ও লাগতে পারে, অথবা এটা এমন হইতে পারে যে উচ্চকক্ষে প্রতিনিধিত্বশীলতা মানে পিয়ারের ভিত্তিতে হবে না। এরা তারা নির্ধারণ করবে। এই জন্য বিএনপি চাচ্ছে না যে তারা হাঁ ভোটে বা না ভোটে হাঁর পক্ষে যাক, তারা চাচ্ছে নার পক্ষে যাবে। এবং আপনারা জানেন জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ বামদলীয় জোট এবং যারা আওয়ামী লীগ করে না কিন্তু আওয়ামী লীগকে অনেকবার ভোট দিয়েছে, তারাও যদি নির্বাচনে কোনোভাবে যদি নির্বাচন করতে যায় আস্থা রাখি, তাহলে তারাও কিন্তু নাতে ভোট দিবে। তার মানে হচ্ছে না জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 80%-এরও উপরে, আর হ্যাঁ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা 20%-এরও নিচে। তাহলে আপনারা বোঝেন, এই যে সামনে নির্বাচনটি আসছে, এই নির্বাচনটিতে যদি একটা না জয়যুক্ত হয়, তার মানে জুলাইয়ের যে সন্ত্রাসীরা, জুলাই মাসে বা আগস্ট মাসে যে সন্ত্রাসীরা বাংলাদেশকে দর্শন করেছে, 1971-এর রাজাকার আলবদররা যে এখনও দেশকে দর্শনের চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, সমাজ রাষ্ট্রের যে কাঠামো সেটাকে যে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, সেটা বিপরীত। বলা হচ্ছে জামাত যেখানে বন্ধু বাড়াচ্ছে সেখানে বিএনপি মিত্রদেরকে ছেটে ফেলছে। দর্শক, এই কথাটা আমার না, এই কথাটা বিএনপির সাথে যারা সমমনা বা একসঙ্গে যারা আন্দোলন করেছে, যাদেরকে নিয়ে বিএনপি স্বপ্ন দেখে জাতীয় সরকার করবে,
এবং একসঙ্গে নির্বাচন করবে, সরকার করবে, জাতীয় সরকার করবে, তাদের পক্ষ থেকে আজকে এই অভিযোগ। বিএনপি সত্যি একটা কঠিন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আস্তে আস্তে। আমি এই জন্য বলেছি যে তফসিল ঘোষণা হয়েছে ঠিক আছে, কিন্তু নির্বাচন তো করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পরিস্থিতি কি আছে? কেউ কি বুঝবে তার নিজের অবস্থান? আমি নিজে শুনেছি যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য, তিনি জানেন যে তার নির্বাচনী এলাকা যেটা, সেখানে তার সাংগঠনিক ক্ষমতা কতটুকু আর বিএনপির ক্ষমতা কতটুকু। এখন তিনি তার ক্ষমতাটা দিয়ে জিততে পারবেন না, বিএনপির সমর্থন লাগবে। কিন্তু বিএনপি কি সেই ভাবে একাত্ম হবে, যেটা জামাতের একটা ক্যাডারভিত্তিক দল হওয়ার কারণে যেভাবে তারা ওয়ার্ক করে, বিএনপির পক্ষে কি সম্ভব? আর বিএনপিরই তো সমর্থিত লোকজন আছে যারা নির্বাচনে দাঁড়ায় যাবে। সেই কারণে তিনি মনে করেন যে তাকে যদি নাও দেওয়া হয় এটা অন্যায় কিছু হবে না। এখন জানি না ওনার মনোভাব আর পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু অনেকেই কিন্তু মানতে চান না। আসম আব্দুর রব বিশাল ফিগার, কিন্তু লক্ষ্মীপুরে তার যেই নির্বাচনী এলাকায় সেই সাংগঠনিক ক্ষমতা নেই। তানিয়া রব, তার স্ত্রী, নির্বাচন করতে চান, তাকে দিলে নিশ্চিতভাবে বিএনপি মনে করছে সেখান থেকে জামাত জিতে আসবে। এইভাবে এক এক করে যদি ধরেন মাহমুদুর মান্না বড় ফিগার, কিন্তু জেতার মতন তার অবস্থা আছে কিনা আমি জানি না। জুনায়েদ সাকির ক্ষেত্রে একই। সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, তিনি ঢাকার আসনে প্রার্থী হতে চান, কিন্তু সবই ঠিক আছে, ফিগারগুলো বড়, তারা পার্লামেন্টে আসা উচিত। কিন্তু ভোটে জিতে আসতে গেলে নিজের যে সাংগঠনিক শক্তির সাথে অন্য শক্তি একটু যুক্ত হলো, জিতে আসলো, সেই অবস্থা কি আছে? বা এমন কি অবস্থা যে প্রতিদ্বন্দ্বিতা তেমন, মানে প্রতিপক্ষ তেমন প্রবল না? দেখা যাচ্ছে, আমি তো প্রায় বলি, জামাত আস্তে আস্তে কিন্তু হাঁটু পর্যন্ত, হাঁটুর থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলা পর্যন্ত, নাকের ডকা পর্যন্ত চলে আসছে। তার মানে একটুখানি স্লিপ কাটলেই কিন্তু সেই আসনগুলো চলে যাবে জামাতের হাতে। এই অবস্থা কি হবে? আর এই অবস্থা কি হবে সেটা নির্ধারণের জন্য 29টা রাজনৈতিক দল বৈঠক করেছে। সেই বৈঠকে দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট গণ অধিকার পরিষদ নুলাক নূরের, তারপরে জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামি ইসলাম পার্টি, গণফোরামের শীর্ষ নেতারা ছিলেন, যেখানে ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি সহ দলের শীর্ষ নেতারা ছিলেন। গণতন্ত্র মঞ্চের কথা, 12 দলীয় জোটের ছিলেন মোস্তফা জামাল হায়দার, এহসানুল হুদা জাতীয় দলের, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তারপরে ফরিদুজ্জামান ফরাদ, গণফোরামের সুব্রত চৌধুরী, নেজাম ইসলামের আশরাফুল ইসলাম সহ মোট 29টা দলের শীর্ষ নেতারা ছিলেন। এখানে সাইফুল হক বলেছেন, বিএনপি যেভাবে তীরে এসে তরি ডুবাতে চাচ্ছে, এই জায়গাগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি তার এই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদেরকে যেভাবে বেকার এবং আধা বেকার করে 2 ধাপে আসন ঘোষণা করেছে, এটা আমাদের সংক্ষুব্ধ করেছে। আলোচনা হয়েছে বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসছে কিনা। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি একলা চলনীতি গ্রহণ করেছে কিনা। আমরা বলেছি বিএনপির সঙ্গে খুব দ্রুতই আমরা বসতে চাই, বসে বিষয়টা সমাধান করতে চাই। বিএনপি 2-4টা আসন বরাদ্দ দিয়েই কি বুঝ দেবে, নাকি সত্যিকার অর্থে যুগপথের দলগুলোকে মূল্যায়ন করবে? এটা খুব কঠিন। এই কারণে তিনি বলছেন যে জামাত যেখানে বন্ধু বাড়াচ্ছে, বিএনপি মিত্রদের ছেড়ে ফেলছে। এটা পুরোপুরি একটা আত্মঘাতী জায়গা। বিএনপি যে পজিশনটা গ্রহণ করেছে মনে হচ্ছে তা তাদের বড় ব্যত্যয়। আসলে কি করবে? মানে আপনি বিএনপি জায়গা থেকে যদি চিন্তা করা যায়, এটা একটা অসম্ভব ব্যাপার। আবার ওই দিক থেকে চিন্তা করলে তাই তো, তারা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাহলে তারা পার্লামেন্টে আসবে না? কিন্তু পার্লামেন্টে তো আসতে গেলে এটা তো ভোটের লড়াই, জনগণ ভোট দেবে, জনগণ ভোট দেবে দলকে, জনগণ ভোট দেবে প্রার্থীকে। সেখানে প্রার্থী ঢাকায় খুব পরিচিত মুখ, এলাকায় অপরিচিত, দল নাই, সংগঠন নাই, প্রতীক নাই, কি হবে? এই সংকটটা কিভাবে বিএনপি মোকাবেলা করবে? এটা একটা কঠিন প্রশ্ন। যদি বিএনপি মিত্রদের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তখন এই মিত্র দলগুলো কি পজিশন নেয়, সেটা একটা ব্যাপার।